সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের ক্লোরোবেনজিনের আলোচনা চলতেছে। এই ক্লোরোবেনজিন আলোচনা করতে গিয়ে প্রথমে আমি ক্লোরোবেনজিনের প্রস্তুতি এবং তার কতগুলো গুরুত্বপূর্ণ বিক্রিয়া, এবং সেখানে আর একটা কথা বলেছি আমি যে অ্যারাইল হ্যালাইড এবং অ্যালকাইল হ্যালাইড এই দুটার মধ্যে পার্থক্য কী, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডগুলো কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে যথাক্রমে SN1 SN2 বিক্রিয়া দেয়, আর অ্যারাইল হ্যালাইডগুলো কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া সহজে দেয় না। কারণ বেনজিন রিংয়ের সঙ্গে যে ক্লোরিনের যে বন্ধনটা, এই বন্ধনটা খুব শক্তিশালী। আর এই বন্ধনটা শক্তিশালী হওয়ার পিছনে কারণ হইল যে বেনজিন বলয়ে যে 6টা ইলেকট্রন আছে, যে 6টা ইলেকট্রনকে বলি আমরা বেনজিন চক্রটার মধ্যে তারা সঞ্চয়নশীল অর্থাৎ ডিলোকালাইজড অবস্থায় থাকে। এই 6টা ইলেকট্রন যে সম্পূর্ণ বেনজিন রিংটার মধ্যে সঞ্চালন করতেছে, ওই সময় আবার ক্লোরিন দুটো ইলেকট্রন ওই বেনজিন বলয়ের সঙ্গে সঞ্চালনে অংশগ্রহণ করে। তাহলে এখানে বেনজিনের মধ্যে 6টা কার্বন আর ওখানে একটা ক্লোরিন, এই 7টা পরমাণু মিলে একটা ইলেকট্রন ক্লাউড সৃষ্টি করে। ইলেকট্রন ক্লাউড সৃষ্টি করাতে বেনজিন বলয়ের সঙ্গে ক্লোরিনের যে বন্ধনটা এটা খুব শক্তিশালী হয়। এই জন্যই এই অ্যারাইল হ্যালাইডগুলো কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয় না। তবে বিশেষ শর্তে, যেমন ক্লোরোবেনজিনের সঙ্গে যদি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করানো হয়, সেটা আবার 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে দেখা যাবে যে সোডিয়াম ইথক্সাইড এবং হয়ে আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা উত্তপ্ত করলে এটা যথাক্রমে ফিনল নামে একটা গুরুত্বপূর্ণ অর্গানিক কম্পাউন্ড পাওয়া যাবে। আবার অপরদিকে যদি করা হয়, ক্লোরোবেনজিনকে যদি অ্যামোনিয়া এবং কিপ্রাস অক্সাইড দ্বারা উত্তপ্ত করা হয় উচ্চ চাপে, তাহলে সেটাও কিন্তু অ্যানিলিনে রূপান্তর হবে। সেখানে এই অবস্থা দিয়ে অ্যানিলিন এবং ফিনল করা যাবে। ফিনল প্রস্তুতির পর্বটাকে বলা হয় ডাউ প্রণালী। ডাউ প্রণালীর সাহায্যে আমরা ক্লোরোবেনজিন থেকে ফিনল উৎপন্ন করতে পারি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। যাই হোক, আজকে এক নজরে সম্পূর্ণ ক্লোরিনেশন, সালফোনেশন, নাইট্রেশন, ফিডেলক্রাফট এই বিক্রিয়া ঘটাবো ক্লোরোবেনজিনের সঙ্গে। তৎসঙ্গে ক্লোরোবেনজিন কীভাবে প্রস্তুত করা যায় সে সম্পর্কে একটা এক নজরে বিক্রিয়াগুলো আমরা দেখি। তো আমরা এই ক্লোরোবেনজিনকে আমরা নির্ধারণ করলাম। এটা হলো ক্লোরোবেনজিন। একে আমরা কেমন করে প্রস্তুত করব এই সংক্ষিপ্ত চিত্রটা আমি দেখাচ্ছি। যদি এই বেনজিনকে যদি ক্লোরিনেশন করি, মানে ক্লোরিনেশন মানে হলো, ক্লোরিনেশন ইজ দ্য প্রসেস হোয়ার এডিশন অফ ক্লোরিন ইন প্রেজেন্স অফ ফেরিক কম্পাউন্ড, অর্থাৎ ফেরিক ক্লোরাইড অ্যাট 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এখানে যদি আমরা ব্রোমিন নিই, তাহলে এখানে নিতে হবে ফেরিক ব্রোমাইড, তাহলে সেটা হয়ে যাবে ব্রোমোবেনজিন। তাহলে এখানে ক্লোরিন নিয়েছি, এই ক্লোরিন আর একটা হাইড্রোজেন নিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড হিসেবে বের হয়ে যাবে এবং তারপরে এটা ক্লোরোবেনজিন হয়ে যাবে। অর্থাৎ এই হাইড্রোজেনকে সরায় এই জায়গাটাতে ক্লোরিন আসে প্রবিষ্ট করবে, অর্থাৎ এটা ক্লোরোবেনজিন হয়ে যাবে। এটা ক্লোরিনেশন পদ্ধতিতে আমরা ক্লোরোবেনজিন প্রস্তুত করতে পারি। এছাড়াও এইরকম একটা যৌগ আছে যেটাকে বলা হয় বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। একে যদি আমরা কিপ্রাস ক্লোরাইড দ্বারা উত্তপ্ত করি, কিপ্রাস ক্লোরাইড ইন প্রেজেন্স অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে সেখানে নাইট্রোজেন বের হয়ে আসবে এবং এখানে এই যৌগটা হয়ে যাবে ক্লোরোবেনজিন। এটাকে বলা হয় স্যান্ট মেয়ার বিক্রিয়া। আবার একে যদি আমরা এখানে যদি কিপ্রাস ব্রোমাইড দিই এবং হাইড্রোব্রোমিক অ্যাসিড দিই, তাহলে হয়ে যাবে ব্রোমোবেনজিন। এই আবার যদি আয়োডোবেনজিন করতে চাই, তাহলে পটাশিয়াম আয়োডাইড দ্বারা উত্তপ্ত করতে হবে, তাহলে যাবে। অর্থাৎ যদি কিপ্রাস ব্রোমাইড দিই এবং ইন প্রেজেন্স অফ হাইড্রোব্রোমিক অ্যাসিড, তাহলে নাইট্রোজেন বের হয়ে ব্রোমোবেনজিন হবে
আবার যদি পটাশিয়াম আয়োডাইড জলীয় দিয়ে তাপ দিই তাহলে আয়োডোবেনজিন হবে। এইভাবে আমরা ব্রোমোবেনজিন, আয়োডোবেনজিন, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে প্রস্তুত করতে পারি। এই তো গেল ক্লোরোবেনজিনের প্রস্তুতি। এছাড়াও আমরা এই ক্লোরোবেনজিনে বিক্রিয়া ঘটাবো কতগুলো বিশেষ বিক্রিয়া। যে বিক্রিয়াগুলো হইল যে ক্লোরোবেনজিন অর্থোপ্যারা ডাইরেক্টিং, অর্থাৎ এখান থেকে হাইড্রোজেন এবং এখান থেকে হাইড্রোজেন রিলিজ করবে, অর্থাৎ এটা হলো অর্থোপ্যারা ডাইরেক্টিং, অর্থাৎ ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করবে। আমি দেখেছি যে অর্থোপ্যারা ডিরেকশনে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পাবে। ওরিয়েন্টেশন অফ অর্থক্লোরো বেনজিনে আমরা দেখব সেই বিক্রিয়াটাও তো অনুরূপ বিক্রিয়া দেখা যাবে, অর্থাৎ ওরিয়েন্টেশন অফ ডাই মাল্টি সাবস্টিটিউশন অফ বেনজিন রিং অর্থোপ্যারা ডিরেকশনে কীভাবে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি পায় সেটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। যাই হোক, এটাকে যদি আমরা নাইট্রেশন করি, নাইট্রেশন মিনস দ্যাট নাইট্রো গ্রুপ ইন্ট্রোডিউস করবো আমরা। এই নাইট্রোনিয়াম গ্রুপ আমরা পাবো ঘন নাইট্রিক অ্যাসিড এবং ঘন সালফিউরিক অ্যাসিডের সান্নিধ্যে। যদি আমরা একে উত্তাপ দিই তাহলে এই প্রোডাক্টটা পাবো আমরা এই জায়গায় নাইট্রো গ্রুপ হবে এবং এই জায়গায় নাইট্রো গ্রুপ, আর ওদিকে 2 অণু পানি বের হয়েছে, 2 অণু পানি বের হবে। তাহলে এটা হলো অর্থোনাইট্রোক্লোরোবেনজিন, প্যারানাইট্রোক্লোরোবেনজিন। এটা হলো নাইট্রেশন। বিকজ ক্লোরিন প্রেজেন্ট ইন নাইট্রো গ্রুপ, দিস ইজ অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ। অর্থাৎ ওরিয়েন্টেশনের বেলায় অর্থ এবং প্যারাতে ইলেকট্রন ক্লাউড উইল বি ডেভেলপড অ্যাট দ্য অর্থ অ্যান্ড প্যারা পজিশন। ওই জন্য ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া ওই জায়গাতে ঘটাবে। আবার এটাকে যদি আমরা সালফোনেশন করি, অর্থাৎ এই গ্রুপটা ঢুকাই বাই ঘন সালফুরিক অ্যাসিড, কনসেন্ট্রেট সালফুরিক অ্যাসিড অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তাহলে এটা আমরা পাবো অনুরূপভাবেই অর্থ সালফোনিক অ্যাসিড, অর্থক্লোরো সালফোনিক অ্যাসিড এবং প্যারাক্লোরো সালফোনিক অ্যাসিড, তার সঙ্গে 2 অণু পানি ইভলভড হবে। আবার যদি এটাকে আমরা ফিডেল ক্রাফট করাই, অর্থাৎ ইন প্রেজেন্স অফ অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে দেখা যাবে এই মিথাইল গ্রুপ প্যারা পজিশনে এই প্রোডাক্টটা বেশি হবে আর এই প্রোডাক্টটা একটু কম হবে। অর্থাৎ এটা হলো প্যারা মিথাইল ক্লোরোবেনজিন, অর্থ মিথাইল ক্লোরোবেনজিন, এই প্রোডাক্টটা বেশি হবে, এটা নগণ্য প্রোডাক্ট হয়। আবার যদি এটাকে আমরা আবার ক্লোরিনেশন করি ইন প্রেজেন্স অফ ফেরিক ক্লোরাইড 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তাহলে আবার 1 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড হিসেবে বের হবে এবং এটা হয়ে যাবে 1,2 ডাইক্লোরোবেনজিন এবং 1,4 ডাইক্লোরোবেনজিন, অর্থাৎ ক্লোরোবেনজিন, প্যারাক্লোরোবেনজিন অথবা 1,2 ডাইক্লোরোবেনজিন, 1,4 ডাইক্লোরোবেনজিন। এই তো গেল এক নজরে ক্লোরোবেনজিনের প্রস্তুতি এবং তার গুরুত্বপূর্ণ বিক্রিয়াসমূহ। এছাড়াও ক্লোরোবেনজিন একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেয় যেটাকে ডিডিটি পাউডার, আমরা ডিডিটি একটা কীটনাশক এবং জীবাণুনাশক পদার্থ, যেটাকে বলা হয় ডাইক্লোরো ডাইফেনাইল ট্রাইক্লোরো ইথেন, অর্থাৎ ডিডিটি এটা তৈরি করতে পারে। কেমন করে? অর্থাৎ ডাইক্লোরো ডাইফেনাইল ট্রাইক্লোরো ইথেন, সেটা আমরা দেখি এইরকম একটা যৌগ আমরা পাবো। এটাকে বলা হয় ক্লোরাল।
এই কোরালটার প্যারেন্ট তার ছিল এটা ইথেন থেকে আসছে। ইথেনকে ইথাইল ক্লোরাইড করা যাবে, ইথাইল ক্লোরাইডকে ইথানল করা যাবে, ইথানলকে জারণ করলে ইথানল বা অ্যাসিটালডিহাইড, ওই অ্যাসিটালডিহাইডকে যদি আমরা ক্লোরিনেশন করি হ্যালোফর্ম বিক্রিয়া, তাহলে দেখা যাবে এই ক্লোরাল এই যৌগটা পাওয়া যাবে। এই যৌগটার সঙ্গে যদি আমরা এই ক্লোরোবেনজিন বিক্রিয়া করাই, এটা দুই অণুতে এই পানি এখানকার হাইড্রোজেন মিলে এখানে এক অণু পানি বের হয়ে আসবে। তাহলে দুটো হাইড্রোজেন দরকার, তাহলে এটা দুই অণু, তাহলে জিনিসটা দাঁড়াবে এভাবে। এই হলো ডাইফিনাইল, ডাইক্লোরোডাইফিনাইল, ট্রাইক্লোরো ইথেন, এটাকে সংক্ষেপে বলা হয় DDT। একটা গুরুত্বপূর্ণ কীটনাশক এবং জীবাণুনাশক যৌগ, যেটা ক্লোরালের সঙ্গে ক্লোরোবেনজিন বিক্রিয়া করে দুই অণু ক্লোরোবেনজিন এক অণু পানি অপসারণের মাধ্যমে DDT নামক গুরুত্বপূর্ণ জৈব যৌগটি উৎপন্ন করা সম্ভব, যেটা খুবই একটা উপকারী যৌগ। বর্তমানে এটার পরিবেশ ক্ষতির কারণে এটা ব্যবহার নিষিদ্ধ করেছে, কারণ কার্বনের সঙ্গে যে ক্লোরিনের বন্ধনটা, এই বন্ধনটা পানিতে দ্রবীভূত করলে এই বন্ধনটা ভাঙতে পারে না, এটা চর্বি জাতীয় জিনিসের মধ্যে দ্রবীভূত হয়ে যায়। ফলে এটা ফসলে কীটনাশক হিসেবে ব্যবহার করলে ঘাসের মধ্যে বা উদ্ভিদের মধ্যে এটা অদ্রবণীয় অবস্থা থেকে যায়। ওটা যখন কীট পতঙ্গগুলো যখন তারা ভক্ষণ করে, তাদের মধ্যে অ্যান্টিবডি সৃষ্টি হওয়ার মাধ্যমে তারা মারা যায়। অপরদিকে তৃণভোজী প্রাণীগুলো এটা ভক্ষণ করলে তাদের চর্বিতে এটা দ্রবীভূত হয়ে থাকে। আবার বর্ষাকালে এটা যখন অদ্রবণীয় যেহেতু পানিতে, এটা যখন নদীতে চলে যায়, নদীতে মাছ জলজ প্রাণীগুলো ভক্ষণ করলে তাদের তেলের মধ্যে চর্বির মধ্যে এটা দ্রবীভূত হয়ে থাকে। আমরা যখন মাছ এবং সেই তৃণভোজ প্রাণীর অর্থাৎ গরুর দুধ বা মাংস অথবা মাছ আমরা ভক্ষণ করি, তখন আমরা ইনডাইরেক্টলি এই DDT আমাদের শরীরের মধ্যে চলে আসে, ফলে ক্যান্সার বা বিভিন্ন ধরনের অসুখ সৃষ্টি করে, যার জন্য আন্তর্জাতিকভাবে এই DDT এখন DDT ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। কারণ এই ক্লোরিনের সঙ্গে যে বন্ধনটা, এই বন্ধনটা পানি ভাঙতে পারে না, অর্থাৎ এটা পানিতে অদ্রবণীয়, এটা একমাত্র তেল বা চর্বিতে দ্রবণীয়। যখন আমরা কীটনাশকগুলো খাই, তখন কীটনাশকের মধ্যে বা তৃণভোজী প্রাণী দুধের মধ্যে বা তাদের চর্বির মধ্যে এটা দ্রবীভূত হয়ে থাকে, তখন আমরা এটা ইনডাইরেক্টলি আমাদের কাছে এই DDT আসার ফলে এটা ক্যান্সারের মতো মারাত্মক রোগ সৃষ্টি হতে পারে। এই জন্য আন্তর্জাতিকভাবে DDT ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে। তোমাদের সকলকে ধন্যবাদ। আমার এই তৃতীয় লেকচারের মাধ্যমে ক্লোরোবেনজিনের ভিডিও সমাপ্ত হলো। সামনে অন্য কোনো বিষয়ে তোমাদের সামনে আসবো। সকলকে ধন্যবাদ।